গুড আফটারনুন স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 7-এর নতুন একটা চ্যাপ্টার শুরু করব, অঙ্কের চ্যাপ্টার নাম্বার 13, যেটা হলো সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা। তা তোমাদের সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগত আলামিন নলেজ সিটির পক্ষ থেকে। তো আশা করি তোমরা সবাই খাতা পেন নিয়ে বসে গিয়েছো। তো আমি বোর্ডে কিছু জিনিস লিখেছি, এগুলো একটু তোমরা খাতায় প্রথমে লিখে নাও, তারপরে একটা একটা করে আমরা ডিসকাস করব। তো প্রথমে দেখো, আমি সমান্তরাল সরলরেখার একটা সংজ্ঞা লিখেছি, আর তার পাশে একটা ছবি দিয়েছি, এবং সমান্তরাল সরলরেখাকে অন্য কোনো সরলরেখা ছেদ করলে কি কি কোণ উৎপন্ন হয় সেটা আমি নিচে লিখেছি। তা আমি প্রথম থেকে একটু গুছিয়ে বলছি। দেখো, বলছে পরস্পর সম দূরত্ব বিশিষ্ট একাধিক সরলরেখা। পরস্পর সম দূরত্ব বিশিষ্ট মানে কি? আচ্ছা, প্রথমে বলি একাধিক সরলরেখা কথাটার অর্থ হলো একের বেশি সরলরেখা। তো এখানে দেখো, এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, দুটো সরলরেখা আছে, তার মানে একাধিক হয়ে গেল। তারা যখন সম দূরবর্তী হবে, মানে পরস্পর পরস্পরের থেকে সম দূরবর্তী, স্কেল দিয়ে যদি আমরা এখান থেকে এইটুকু মাপি, যত দূরত্ব হবে, মিডিলে মাপলেও সে একই দূরত্ব হবে, এখানে মাপলেও সে একই দূরত্ব হবে। যদি এইভাবে এক বা একাধিক সরলরেখা আমরা আঁকি, একই সমদূরত্ব বিশিষ্ট একাধিক সরলরেখা যখন আঁকবো, তখন বলা হবে একে অপরের সমান্তরাল। তার মানে এর সমান্তরাল এটা, বা এরা পরস্পর পরস্পরের সমান্তরাল। তো এখন এই সমান্তরাল সরলরেখা তো আমরা অনেক ছোটবেলায় পড়েছিলাম। তো সেই সমান্তরাল সরলরেখাকে যদি অন্য কোনো সরলরেখা যদি ছেদ করে, তো আমার এখানে দুটো সমান্তরাল সরলরেখা কি, এবি আর সিডি, এরা পরস্পর সমান্তরাল। তো এবি আর সিডি পরস্পর সমান্তরাল হলে এদেরকে জ্যামিতিক ভাবে এইভাবে লেখা হয়, এবি সমান্তরালের চিহ্ন এরকম, সিডি। জ্যামিতির কোনো অধ্যায়ে যদি এরকম লেখা পাওয়া যায়, তার মানে বুঝে নিতে হবে যে এবি একটা সরলরেখা এবং সিডি একটা সরলরেখা, তারা পরস্পর সমান্তরাল ভাবে আছে। তো এখন এদের একটা ছেদক হলো ই আর এফ, ঠিক আছে? তো ই আর এফ ছেদ করার ফলে দেখো এখানে অনেকগুলো কোণ উৎপন্ন হয়েছে। একটা কোণ মানে এক্স ওয়াই পি কিউ এম এন আর এস, মোটামুটি চারটে আর চারটে 8টা কোণ উৎপন্ন হয়েছে। তো আমরা এই 8টা কোণ সম্পর্কে আজকে একটু পড়বো। প্রথমে সমান্তরাল সরলরেখা নিশ্চয়ই সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এরপরে আসছে সমান্তরাল সরলরেখাকে যে ছেদক আমরা ছেদ করছি, এখানে 8টা যে কোণ পেয়েছি, সেই 8টা কোণকে আমরা বিভিন্ন নামে ভাগ করব। তো দেখো, সমান্তরাল সরলরেখার ছেদকের মাধ্যমে যে কোণ উৎপন্ন হচ্ছে তাকে আমরা 3 ভাগে ভাগ করছি। 8টা কোণ উৎপন্ন হয়েছে, কিন্তু ওই 8টা কোণ 3 টাইপের কোণের মধ্যেই পড়ে। একটা হচ্ছে একান্তর কোণ, একটা হচ্ছে অনুরূপ কোণ, একটা হচ্ছে বিপ্রতীপ কোণ। ঠিক আছে? একটা হচ্ছে একান্তর কোণ, অনুরূপ কোণ, আর একটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তো এখন প্রথমে যেটা বলছি, দেখো একান্তর কোণের নিচে আমরা জেড লিখেছি, ইংরেজিতে বড় হাতের জেড লিখেছি। আর বিপ্রতীপ কোণের নিচে দেখো বড় হাতের এক্স লিখেছি। তো ভালো করে ছবিটার দিকে তাকাও, এখানে ইংরেজিতে জেড কোন জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি? দেখো ভালো করে সবাই চিত্রের দিকে তাকাও। এ বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত গেলাম, আবার ফিরে এলাম, এখানে এসে আবার এই পর্যন্ত গেলাম, তাহলে এটা একটা জেড এর মতো হলো। তো এটা একটা জেড। তো এই জেড এর দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে পি, আর এখানে একটা কোণ তৈরি হয়েছে এস। তার মানে আমি বলতে চাচ্ছি, এই জেড এর এখানে একটা কোণ তৈরি হচ্ছে, আবার এখানে একটা কোণ তৈরি হচ্ছে। তো এই দুটো কোণ সর্বদা সমান হয়, এই দুটো কোণ সর্বদা সমান হয়। তো এই যে দুটো কোণ, এই দুটো কোণকে আমরা কি বলবো? একান্তর কোণ। তাহলে চিত্রে কোণ পি সমান সমান কোণ কত হবে? এস। এস হবে তো? কোণ পি যেটা, এসও তো তাই। আমি বারবার বলছি জেড এর মতো হবে, তো জেড এর মতো এটা হয়েছে। তো তাহলে কোণ পি আর কোণ এস এরা পরস্পর সমান হবে, আর এই দুটো কোণকে বলা হয় একান্তর কোণ। এই দুটো কোণকে কি বলা হয়? একে অপরের একান্তর কোণ। আচ্ছা, আর কোনো জেড দেখা যাচ্ছে? ভালো করে দেখো, এটাকে যদি আমরা একটু ভাবি, এই যে এই এখান থেকে, তাহলে এটাও একটা কোণ আর এটাও একটা কোণ, এই দুটো অনেকটা জেড এর মতো। তার মানে আমরা কি পাচ্ছি? কিউ আর হচ্ছে এন, কিউ এবং এন এরাও পরস্পর কি হবে? একান্তর কোণ, এবং এদের মান সর্বদা সমান হবে। কিউ এর ভ্যালু যত হবে, কিউ এর ভ্যালু যদি 60 ডিগ্রি 70 ডিগ্রি 80 ডিগ্রি যাই হোক না কেন, এন এর ভ্যালু তাই হবে। সেম এখানে পি এর ভ্যালু যদি 30 40 যাই হোক না কেন, এস এর ভ্যালু তাই হবে। তাহলে এখানে আমরা 4টে কোণ পেলাম,
চারটে কোণের মধ্যে দুজন দুজন করে পরস্পর সমান এবং এদেরকে বলা হচ্ছে কি না একান্তর কোণ। তাহলে একান্তর কোণ বোঝা গেল, আশা করি একান্তর কোণ বোঝা গেল। এরপরে চলে আসছি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণটা একটু ইন্টারেস্টিং। আচ্ছা, কারোর যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে পজ করে আবার রিপ্লে করে দেখবে, পুনরায় রিপ্লে করে ভিডিওটাকে দেখবে, না তো বুঝতে অসুবিধা হতে পারে প্রথমবারে। আর অবশ্যই যা বোর্ডে আছে যা বোঝাচ্ছি খাতায় লিখে নেবে, এখান থেকে কোশ্চেন আসবে। এরপরে চলে আসছি বিপ্রতীপ কোণ। দেখো বিপ্রতীপ কোণ মানে এক্স এর মতো দেখাচ্ছে, এক্স বড় হাতের এক্স কোন জায়গায় আমরা পাচ্ছি, দেখো এই একটা এক্স পাচ্ছি, এটা একটা অনেক বড় হাতের এক্স এর মতো, তো আবার এই একটা এক্স পাচ্ছি, তাহলে এখানে কটা এক্স পাচ্ছি, দুটো। তো ভালো করে শোনো, বিপ্রতীপ কোণের যে এক্স গুলো আমরা পাচ্ছি সেই এক্স দেখো চারটে কোণ তৈরি করছে। এক নাম্বার কোণ এইটা, দু নাম্বার কোণ এইটা, ওই এক নাম্বার কোণ এইটা এবং দু নাম্বার কোণ এইটা, এই কোণ আর এই কোণ পরস্পর বিপ্রতীপ কোণ। তার মানে কি এখানে যে আমি এক্স এর মতো তৈরি করছি, তাহলে এখানে এক্স কোণ আর পি কোণ পরস্পর কি হবে, বিপ্রতীপ কোণ। তাহলে কোণ এক্স ইকুয়াল টু কোণ পি, অনেকটা কাঁচির মতো, কাঁচির উপরের দিকের একটা কোণ এইটা আর নিচের দিকের কোণ এইটা পরস্পর এক্স এর মতো আছে। তাহলে এখানে এক্স কোণ আর পি কোণ পরস্পর কি, বিপ্রতীপ কোণ। আর একটা পাচ্ছি দেখো ওখানেই, সেটা হচ্ছে এইটা আর এইটা। তাহলে এখানে কি পাচ্ছি, এইটা আর এইটা, তার মানে ওয়াই আর কিউ। তাহলে ওয়াই ইকুয়াল টু, মানে এরা পরস্পর সমান হবে, বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এখানে এক্স এর বিপ্রতীপ কে, পি, আর ওয়াই এর বিপ্রতীপ কে, কিউ। তাহলে এক্স এর বিপ্রতীপ কোণ হলো পি, ওয়াই এর বিপ্রতীপ কোণ হলো কিউ। তাহলে পরস্পর পরস্পরের কি হবে, বিপ্রতীপ কোণ, এবং বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। আচ্ছা, আরেকটা দেখো, আরেকটা হচ্ছে এখানে, এখানে এক্স এর মতো একটা কোণ তৈরি হয়েছে, সেখানে আর আর এন এরা পরস্পর বিপ্রতীপ। তাহলে কোণ আর ইকুয়াল টু কোণ এন, এরা পরস্পর বিপ্রতীপ। আর একটা কোণ কি, কোণ এস ইকুয়াল টু কোণ এম। তাহলে কোণ এস ইকুয়াল টু কোণ এম। তাহলে একটা, দুটো, তিনটে, একটা, চারটে। তাহলে আমরা এখানে চার ধরনের বিপ্রতীপ কোণ পেলাম। আমরা এখানে কি পেলাম, চার ধরনের বিপ্রতীপ কোণ পেলাম। ঠিক আছে, তাহলে আমার একান্তর আর বিপ্রতীপ মোটামুটি বোঝা গেল। এরপরে চলে আসছি অনুরূপ কোণ। কোনো বুঝতে অসুবিধা নেই, একান্তর কোণ আর বিপ্রতীপ কোণ। এরপরে চলে আসছি অনুরূপ। দেখো অনুরূপ কথাটার মানে হচ্ছে একই রকম, হ্যাঁ, যমজ যাকে বলা হয়, যমজ, অনুরূপ, একই রকম দেখতে। তো ভালো করে একটু ছবিটার দিকে তাকাও। আমরা এই দুটো সমান্তরাল সরলরেখাকে এটা যখন ছেদ করছে, ভালো করে দেখো একই দিকে কি কি কোণ তৈরি হচ্ছে। তো সমান্তরাল সরলরেখা আমি একটু ভালো করে আবার বোঝাচ্ছি, সমান্তরাল সরলরেখাটা মুছে দিচ্ছি, আরো ভালো করে ছবিটা আঁকছি। দেখো এটা আর এটা সমান্তরাল সরলরেখা, এটা হলো আমার ছেদক। ভালো করে শোনো, তো ওই ছবিটাকে আমি এখানে আঁকছি আর নাম দিচ্ছি না। ভালো করে দেখো, এই দিকের যে কোণটা, এই সরলরেখার উপরের দিকে যে কোণটা আর এই সরলরেখার উপরের দিকে কোণটা একই রকম দেখতে না, যমজ আমরা বলতে পারি তো। তাহলে ওই কোণের মান কত ডিগ্রি ছিল, এক্স ডিগ্রি, আর এই কোণের মান কত ছিল, এস ডিগ্রি। তাহলে অনুরূপ কোণ তাদেরকেই বলবো যাদেরকে দেখতে একই রকম। তাহলে এখানে চিত্রে কি এক্স ডিগ্রি আর এস ডিগ্রি হলো পরস্পর পরস্পরের কি, অনুরূপ। বোঝা গেছে? নেক্সট, আর কোন অনুরূপ কোণ আছে, আর কোন অনুরূপ কোণ আছে? হ্যাঁ আছে। দেখো এই দিকে একটা উপরের দিকে কোণ, এই দিকে একটা উপরের দিকে কোণ, এই হচ্ছে সমান্তরাল সরলরেখা, এই হচ্ছে আমার ছেদক, উপরের দিকের কোণ এইটা, উপরের দিকের কোণ এইটা, এই দুটো হচ্ছে পরস্পর অনুরূপ কোণ। এখানে তাহলে কি হবে, ওয়াই আর এন, ওয়াই, কোণ ওয়াই ইকুয়াল টু কোণ এন, এরা পরস্পর পরস্পরের কি, অনুরূপ কোণ। আচ্ছা, এটা তো গেল উপরের দিকের কোণ। এবার চলে আসি নিচের দিকের কোণ। নিচের দিকে দেখো এই কোণ আর এই কোণ একই রকম না, যমজ বলা যেতে পারে তো। তাহলে কিউ আর আর, নিচের দিকের কোণ কি, কিউ, আর নিচের দিকের কোণ কি, এখানে আর। তাহলে কোণ কিউ ইকুয়াল টু কোণ আর। আচ্ছা, পড়ে রইলো কি, এই কোণ আর এই কোণ, নিচের দিকের বাঁ সাইডের কোণ, নিচের দিকের বাঁ সাইডের কোণ পরস্পর অনুরূপ, একই রকম দেখতে।
তাহলে পি আর এম, এই কোণ আর এই কোণ নিচের দিকের বাঁ সাইডের কোণ, তাহলে কি হবে পি কোণ পি ইকুয়াল টু কোণ কি হবে এম। তাহলে দেখো এখানে আমরা যতগুলো কোণ পেলাম, লিখে নাও, এখানে আমরা যতগুলো কোণ পেলাম সমস্ত কোণ এই তিনটে ক্যাটাগরির মধ্যে পড়ছে, ঠিক আছে? তো আমরা এই তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে একান্তর, অনুরূপ আর বিপ্রতীপ। একান্তর আর বিপ্রতীপ ইংরেজি একটা বড় হাতের সংখ্যার মতো, ওয়ার্ডের মতো, আর অনুরূপটা অনেকটা যমজের মতো। তাহলে একান্তর কি ইংরেজিতে জেড, বিপ্রতীপ হলো ইংরেজিতে এক্স। নিশ্চয়ই মনে থাকবে সবার? ব্যাস। তো তাহলে ছবিটা মুছে দিচ্ছি। তাহলে কোনো জায়গায় যদি কোশ্চেন আসে, কোনো সমান্তরাল সরলরেখাকে কোনো অন্য কোনো সরলরেখা যদি ছেদ করে, তাহলে কি কি কোণ আমরা পাবো? আমরা লিখবো একান্তর কোণ, অনুরূপ কোণ এবং বিপ্রতীপ কোণ, তিন ধরনের কোণ পাবো, ঠিক আছে? এবারে মনে করো কোশ্চেন এসছে পরীক্ষায়, এই ছবিটা দিয়ে বলা হলো এই কোণটার ভ্যালু এক্স আর এই কোণটার ভ্যালু মনে করো ওয়াই। তো বলা হলো এই দুটো কোণ এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি? তো আমরা কি বলবো? এই তিনটে কোণের মধ্যে কোন কোণটাকে বলবো? এক্স আর ওয়াই পরস্পর কি কোণ? দেখো ভালো করে, এই সরলরেখার এই সরলরেখা পরস্পর সেই কাঁচির মতো হয়ে আছে। তাহলে কাঁচির মতো মানে কি? এক্স এর মতো। তাহলে এক্স এর উপরের দিকের কোণ এক্স ডিগ্রি, নিচের দিকের কোণ কি? ওয়াই ডিগ্রি। তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? বিপ্রতীপ কোণ। তাহলে কোণ এক্স আর কোণ ওয়াই পরস্পর তাহলে কি হবে? বিপ্রতীপ কোণ। বোঝা গিয়েছে? আচ্ছা, এরপরে মনে করে বলা হলো যে এক্স কোণ আর পি কোণ পরস্পর কি সম্পর্কে আছে? যমজ, অনুরূপ। এটা হচ্ছে সরলরেখার উপরের দিকে, এটা হচ্ছে সরলরেখার উপরের দিকে। এই যে সরলরেখা এর উপরের দিকে, এই যে সরলরেখা এর উপরের দিকে। তাহলে এক্স আর পি পরস্পর কি হবে? অনুরূপ। আচ্ছা, আবার যদি বলা হয় পি এর সঙ্গে কি কিউ, কি হবে? কি হবে? এই কোণ আর এই কোণ পরস্পর কি হবে? কি আকারে আছে? একান্তর। কেন? এটা তো আমি ইংরেজিতে এক্স এর মতো দেখাচ্ছি। তাহলে এই কোণ আর এই কোণ কি হবে? বিপ্রতীপ কোণ। তাহলে একান্তর কোণ কখন হয়? যখন জেড হয়। তাহলে এখানে জেড কোথায় হয়েছে? জেড হচ্ছে এই। তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর জেড এর মতো না? এই কোণ হচ্ছে ওয়াই আর এই কোণ হচ্ছে কি পি। তাহলে এক্স এই সরি ওয়াই আর পি পরস্পর কি হবে? একান্তর। আর একটা একান্তর আছে ওখানে, এই কোণ আর এই কোণ, এটাও জেড এর মতো অনেকটা। এটা কি না? এই কোণটা নাম, এটার নাম আমি দেইনি। আর একটা হচ্ছে এই কোণটা, এটারও নাম আমি দেইনি। তাহলে এই দুটো কোণ পরস্পর কি হবে? একান্তর কোণ। বোঝা গিয়েছে? একান্তর মানে জেড, মনে রেখে দিবি। বিপ্রতীপ মানে হচ্ছে এক্স, আর অনুরূপ হচ্ছে অনেকটা একই রকম দেখতে। এরাও একই রকম দেখতে, কিন্তু এরা একসঙ্গে হয় না। এরা সরলরেখার দেখো একজন উপরের দিকে একজন নিচের দিকে, কিন্তু অনুরূপ কি হয়? সরলরেখার একই দিকে হয়। ঠিক আছে? তাহলে এটা বোঝা গেল। এর পরের অঙ্ক আমরা আরো পরে করছি, আসছি এরপরে। ওকে, এরপরে তাহলে আমরা একটা নিজে করি সমাধান করছি। পেজ নাম্বার 169 সবাই খোলো বইতে, পেজ নাম্বার 169 সবাই খোলো। তো দেখো 169 এ দুটো ছবি আছে। একটা হচ্ছে, সবাই তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে গার্গীর ছবি, একটা হচ্ছে জাকিরের ছবি। তো আমি জাকিরের ছবিটা এঁকেছি, তোমরা সবাই দেখে বলো গার্গীর ছবিটা আর জাকিরের ছবির সাথে দুটোর মধ্যে যে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছো। তো কি পার্থক্য আছে? সবাই দেখো, গার্গীর ছবি যেটা এঁকেছে, গার্গী যে ছবিটা এঁকেছে তাতে সমান্তরাল সরলরেখা ও আঁকতে পারেনি। তার মানে গার্গী যে ছবিটা এঁকেছে, দেখো একটা এরকম সরলরেখা, একটা হচ্ছে এরকম সরলরেখা, তার উপরে ছেদক হচ্ছে এরকম। তো আমরা কি বলেছিলাম একটু আগে, যে দুই বা ততোধিক যে সরলরেখা তাদের মধ্যে দূরত্ব সমান হতে হবে। তা এই জায়গায় যে দূরত্ব, এই জায়গায় কি সেই দূরত্ব এদের দুজনের মধ্যে? তাহলে এদের দুজনের মধ্যে সমান দূরত্ব নয়, সেই জন্য এটা সমান্তরাল সরলরেখা নয়। কিন্তু এটা হচ্ছে গার্গীর ছবি। সবাই তোমরা 169 পেজ খুলে দেখো। কিন্তু জাকিরের যে ছবিটা, সেটা দেখো সমান্তরাল সরলরেখা। এখান থেকে এইটার যে দূরত্ব, এখান থেকে এটারও সেই দূরত্ব, অনেকটা রেল লাইনের পাতের মতো।
রেল লাইন তোমরা সবাই দেখেছো, দুটো রেল লাইন পরস্পর এরকম সমান্তরালে থাকে এবং তাদের মধ্যে প্লেট দিয়ে আটকানো থাকে। তো এই সরলরেখা আর এই সরলরেখার মধ্যে দূরত্ব সব জায়গায় সমান, সেই জন্য রেল লাইন সবসময় সমান্তরাল সরলরেখার মধ্যে ধর্ম নিয়ম মেনে চলে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি এই ছবিটার উপরে। তাহলে গার্গীর ছবি নিয়ে আমরা আলোচনা করছি না, আমরা জাকিরের ছবিটা নিয়ে আলোচনা করছি। তো দেখো, এই ছবির উপরে বেস করে কিছু অঙ্ক আমরা করব। চলে এসো পেজ নাম্বার 171 পেজে চলে এসো। দেখো ওখানে কি বলেছে, ওখানে লিখে দিয়েছে একটা, তোমরা ওখানে যে নিজে করি যে দুটো প্রবলেম আছে তার মধ্যে দেখো, যখন দুটি সমান্তরাল সরলরেখা নয়, তাহলে নয় মানে ওটা গার্গীর ছবিকে বোঝাচ্ছে, আর যখন দুটি সমান্তরাল সরলরেখা ওটা হচ্ছে জাকিরের ছবিকে বোঝাচ্ছে। তো আমরা জাকিরের ছবি নিয়ে আলোচনা করব। তো দেখো ওখানে বলেই দিয়েছে 1 ও 5 কোণ 1 ও 5 অনুরূপ। তো এই যে 1 ও 5 সমান্তরাল সরলরেখার উপরের দিকে অবস্থিত, যমজ। তাহলে আমাদের মনে আছে যমজ হলে কি হবে, 1 ও 5 তাহলে কি হবে, অনুরূপ। সেই জন্য দেখো ওখানে অনুরূপ লেখা আছে। এবং অনুরূপ কোণ সর্বদা সমান হয়, সেই জন্য কোণ 1 সমান সমান কোণ 5 হবে, এবং ওটা হবে অনুরূপ, বলাই আছে ওটা। এবার চলে আসে 4 আর 8, কোণ 4 ও কোণ 8। তোমরা বলো দেখে, কোণ 4 কোণটা, এইটা, কোণ 8 কোণটা, এইটা। এই দুটো কোণ কি হবে, সমান্তরাল সরলরেখার দুজনাই কোন দিকে, উপরের দিকে। তাহলে এরাও কি হবে, সমান পরস্পর, আর কি হবে, অনুরূপ। অনুরূপ। এরপরে চলে আসো 3 ও 7, কোণ 3 ও কোণ 7। কোণ 3 ও 7 কেমন, এই হচ্ছে আমার 3, এই হচ্ছে আমার 7, এরাও পরস্পর কি নিচের দিকে সমান্তরাল সরলরেখা, এই একটা এদের নিচের দিকে অবস্থিত, কোনো জেড বা কোনো এক্স এর কোনো নিয়ম, তার মানে এরাও সমান, এরাও হচ্ছে অনুরূপ। এরপরে চলে আসো 2 আর 6, কোণ 2 আর কোণ 6। কোণ 2 আর 6 কোণটা, এও দেখো নিচের দিকে সমান্তরাল সরলরেখা, এও নিচের দিকে, তাহলে এও সমান এবং অনুরূপ। এবার চলে আসো 2 ও 8, 2 আর 8, 2 আর 8 কোণটা, এই হচ্ছে আমার 2 আর এই হচ্ছে আমার 8। এইবারে চলে এসো এই কোণ আর এই কোণ, অনেকটা কার মতো দেখতে, জেড এর মতো। এই কোণ আর এই কোণ জেড এর মতো দেখতে না, তাহলে 2 আর 8 কি হবে, একান্তর। সমান, প্রথমে লিখতে হবে সমান একান্তর, তাহলে 2 8 হয়ে গেল। এবার চলে আসো 3 ও 5, 3 আর কোণ 5। 3 আর 5 কেমন দেখতে, এই হলো আমার 3, এই হলো আমার 5, এরাও জেড এর মতো। সবাই বুঝতে পারছো, আমি চক দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই জেড, 3 আর 5 সমান একান্তর। তারপরে চলে এসো 2 ও 5, 2 ও 5 কোণটা, এইটা, এই একটা কোণ আর এই একটা কোণ। 2 ও 5 কি সমান হবে, তোমরাই বলো, 2 ও 5 সমান হবে, সমান হবে। সমান্তরাল সরলরেখা, এই দিকে হচ্ছে 2 আর এই দিকে হচ্ছে 5, পরস্পর কি সমান হবে, অসমান, কোন কোণের মধ্যে পড়ে না। আচ্ছা 3 ও 8, 3 আর 8, 3 কোণটা, এটা হলো 3, এটা হলো 8, এরাও সমান্তরাল সরলরেখা, দুজনাই অপোজিট দিকে, এ নিচের দিকে, এ উপরের দিকে, তাহলে 3 ও 8 অসমান। 1 ও 3, এই হলো 1, এই হলো 3, দেখো অনেকটা এক্স এর মতো, 1 3 এক্স এর উভয় দিকে। তো তাহলে এটা কি কোণ, 1 ও 3 কি কোণ হবে, সমান হবে, প্রথম কথা সেটা লিখে দাও। আর এটা হবে বিপ্রতীপ। বিপ্রতীপ, বিপ্রতীপ কোণ সবসময় কাঁচির মতো অনেকটা দেখতে। তাহলে হয়ে গেল 1 ও 3। এবার চলে আসি 2 ও 4, 2 4, 2 কোণটা, এইটা 2 আর 4 কোণটা, 4 হলো এইটা, তাহলে 2 ও 4 পরস্পর, এটাও একদম দেখো এক্স এর মতো অপোজিট দিকে অবস্থিত, তাহলে 2 ও 4 কি হবে, সমান, এরাও বিপ্রতীপ, কোনো প্রবলেম নেই, 2 ও 4। এরপরে চলে এসো 5 ও 7, তাহলে 5 ও 7 এখানে কোনটা হবে, এই হচ্ছে 5 আর এই হচ্ছে আমার 7, তাহলে 5 ও 7 এরাও, এটা হচ্ছে এক্স এর মতো, তাহলে বিপরীত দিকে, তার মানে এটা কি হবে, 5 আর 7
বিপ্রতীপ। এবার চলে আসো লাস্ট 6 আর 8, এই হলো 6 আর এই হলো 8, তাহলে কোণ 6 ও কোণ 8 সমান হবে, আর কি হবে, কি হবে এটা, এই কোণ আর এই কোণ কি হবে, বিপ্রতীপ। তাহলে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আশা করি সবাই বুঝতে পেরেছো। চ্যাপ্টারটা এখানেই সমাপ্ত, আর তেমন কিছু নেই, শুধু চ্যাপ্টারটা কোণের ধারণার জন্যই দেয়া ছিল। এখান থেকে যদি কোনো শর্ট কোশ্চেন আসে আশা করি পারবে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, গুড আফটারনুন স্টুডেন্ট, তোমাদের সবাইকে আলামিন নলেজ সিটির ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7 এর আরেকটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 14, 14 নাম্বার চ্যাপ্টার, কি না ত্রিভুজের ধর্ম। চ্যাপ্টার নাম্বার 14, নতুন চ্যাপ্টার, ত্রিভুজের ধর্ম। তো এই চ্যাপ্টারটা পড়ার আগে আমরা ত্রিভুজের কিছু শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। ত্রিভুজকে কত রকম ভাবে ভাগ করা যায়। তো তোমরা বোর্ডে যা রয়েছে এটা মোটামুটি ঠিক একইভাবে মাঝখান দিয়ে দাঁড়ি টেনে খাতায় এইভাবে টুকে নাও, তারপরে আমি একটা একটা করে বোঝাচ্ছি, দরকার হলে ভিডিও পজ করে টুকে নাও। তো ভালো করে দেখো, আমি তোমাদের বাঁ দিকে লেখা রয়েছে যে কোণ অনুযায়ী শ্রেণী বিভাগ, এবং ডান দিকে লেখা আছে বাহু অনুযায়ী শ্রেণী বিভাগ। তো ত্রিভুজকে তার মানে আমরা প্রথমত কোণ অনুযায়ী একটা শ্রেণী বিভাগ করতে পারি, একটা বাহু অনুযায়ী শ্রেণী বিভাগ করতে পারি। তো যেটা কোণ অনুযায়ী শ্রেণী বিভাগ সেটা দেখো, তাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে রয়েছে সমকোণী ত্রিভুজ, তারপরে আছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সব থেকে নিচে আছে স্থূলকোণী ত্রিভুজ। তো আমরা প্রথমে বাঁ দিকেরটা নিয়ে আলোচনা করব, ডান দিকেরটা আপাতত থাক। তো তোমরা আশা করি লিখে নিয়েছো। তো প্রথমে বলা যাক, প্রথমটা আলোচনা করছি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণ এই কথাটার মানে কি? 90 ডিগ্রি কোণকে সমকোণ বলা হয়, তোমরা অনেকে জানো। 90 ডিগ্রি কোণকে সমকোণ বলা হয়। তো 90 ডিগ্রি কোণ যে ত্রিভুজের থাকবে, যদি কোনো ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয় তখন তাকে আমরা কি বলবো, সমকোণী ত্রিভুজ। তো প্রথম ত্রিভুজের দেখো কোণ বি, যেটা বি কোণ, সেটা হচ্ছে 90 ডিগ্রি। মানে আমি বলতে চাচ্ছি এই কোণটা, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, সেই জন্য এই ত্রিভুজটাকে নাম দেওয়া হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার একটা কোণ সমকোণ। খুব ভালো, সবাই বুঝতে পেরেছো। দ্বিতীয়টা চলে আসি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটা কি, একটা কোণ যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ মানে কি, যে কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট, লেস দ্যান 90 ডিগ্রি, তার মানে 89 ডিগ্রি হতে পারে, 1 ডিগ্রিও হতে পারে, 10 ডিগ্রিও হতে পারে, 35 ডিগ্রি হতে পারে, 40, 42, 30, 60, সবগুলোই হচ্ছে 90 ডিগ্রির থেকে কম। তাহলে ওই ত্রিভুজকেই আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো, যে ত্রিভুজের একটি কোণ, সরি এখানে একটি কোণ না, এখানে লিখে দাও দুটি কোণ, দুটি কোণ সূক্ষ্মকোণ। দুটি কোণ সূক্ষ্মকোণ। আর 3 নাম্বার যে ত্রিভুজটা, সেটা দেখো স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কাদের বলবো, যাদের একটা কোণ হলো স্থূলকোণ। স্থূলকোণ মানে কি, যে কোণের মান 90 ডিগ্রি থেকে অনেক বেশি, যে কোণের মান 90 ডিগ্রি থেকে অনেক বেশি, সেই কোণকে আমরা কি বলবো, স্থূলকোণ। তো এই ত্রিভুজটা দেখো, এই কোণটা, এই কোণটার যে মান সেটা 90 ডিগ্রি থেকে অনেক বেশি, তো সেই জন্য আমরা কি বলবো, এই কোণটাকে স্থূলকোণী ত্রিভুজ বলবো। তো আপাতত এই 3টে ভাগেই আমরা ভাগ করছি, যেটা হচ্ছে কোণ অনুযায়ী। এবারে চলে আসি বাহু অনুযায়ী। তো বাহু অনুযায়ী প্রথমেই দেখো, এখানেও বাহু অনুযায়ী 3 ভাগে আমরা ভাগ করছি। প্রথমটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, যাদের কিনা 3টে বাহুর দৈর্ঘ্যই সমান, তার মানে কি এবি যতটা, বিসি ততটা, আবার এসিও ততটা, তাদেরকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। দ্বিতীয়টাকে আমরা কি বলবো, সমদ্বিবাহু ত্রিভুজ।
দেখো আমি দু টাইপের ছবি এঁকেছি, দু টাইপের যে ছবি এঁকেছি তার মধ্যে দুটোই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। দ্বি কথাটার মানে হচ্ছে দুই, যার দুটো বাহু সমান। মনে করো এই যে ত্রিভুজটা এঁকেছি, এর এই এ আর বি বাহু আর এ আর সি বাহু, দুটো বাহু হচ্ছে সমান। এ বি বাহু এবং এ সি বাহু পরস্পর সমান, সেই জন্য এই ত্রিভুজের দুটো বাহু সমান বলে একে বলা হচ্ছে সমদ্বিবাহু। সেম এই ত্রিভুজের দেখো এ বি আর এ সি কি সমান? সমান নয়। কিন্তু এ বি আর বি সি যদি সমান হয়, মনে করো এটাও 5 সেমি এটাও 5 সেমি, তাহলে কি দুটো বাহু সমান হচ্ছে। তো দুটো বাহু সমান হলে তাকে আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। 3 নাম্বার পয়েন্টে চলে আসো, বিষমবাহু ত্রিভুজ। বিষম মানে একই নয়, তিনটে বাহুই হচ্ছে অসমান। এ বি যা বি সি তাই নয় এবং এ সিও তাই নয়। মনে করো এটা 2 সেমি, এটা মনে করো 5 সেমি, এটা মনে করো 7 সেমি, তাহলে এরা সমান নয়, এরা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এটা মনে করো 5 সেমি, এটা মনে করো 5 সেমি, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এটা মনে করো 6 সেমি, এটা মনে করো 6 সেমি, এটা হচ্ছে সমদ্বিবাহু। এক্ষেত্রে কি সবগুলোই মনে করো সমান, 7 সেমি 7 সেমি 7 সেমি, তার মানে কি এরা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে কোন অনুযায়ী আমরা 3 ভাগে ভাগ করছি? বাহু অনুযায়ী আমরা 3 ভাগে ভাগ করছি। এটুকু বুঝতে নিশ্চয়ই কোনো প্রবলেম নেই, এটুকু সবাই তোমরা অনেক আগে শিখে ফেলেছো। তো এর পরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে এই ত্রিভুজগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম জিনিস আমরা শিখব। সেটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা, এরপরে হচ্ছে ত্রিভুজের উচ্চতা, এবং উচ্চতা জানার পরে আমরা যেটা শিখব সেটা হলো ত্রিভুজের কি করে আমরা ক্ষেত্রফল বার করব। তো ত্রিভুজের আমরা যদি উচ্চতা বার করতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বার করতে পারবো। এরপরে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে ডিসকাস করব। আমি বলে রাখি, এর আগে আমরা নিশ্চয়ই চতুর্ভুজের বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা বার করা শিখেছিলাম। এবারে বার করব ত্রিভুজের ক্ষেত্রফল বার করা। তাহলে কন্টিনিউ করছি নেক্সট ভিডিওতে। ওকে, আমরা তাহলে ত্রিভুজের ধর্মের নতুন একটা জিনিস দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা। তো তোমরা সবাই আগে প্রথমে লিখে নাও, যা লেখা আছে সেটা লিখে নাও, ভিডিও পজ করে হোক যেভাবে হোক লিখে নাও। লিখে নেওয়ার পরে খাতার সাথে সাথে আমি যেটা বলবো সেটা শুনে তারপরে বুঝে নেবে। তো দেখো ত্রিভুজের মধ্যমা কাকে বলে, আমি কিন্তু ঠিক যেভাবে এখানে লিখেছি, যেভাবে ছবি এঁকেছি, তোমরাও খাতাতে ঠিক সেইভাবেই লিখবে। বলছে কোন ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত দিকে অবস্থিত, আচ্ছা এইটুকু আমি দাঁড়াচ্ছি, এইটুকু পর্যন্ত আমি দাঁড়াচ্ছি। কোন ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে, আগে বলো একটা ত্রিভুজের কটা শীর্ষবিন্দু থাকে? 3টে। একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু। বলেছে যে কোনো শীর্ষবিন্দু থেকে, এই 3টের মধ্যে আমরা যে কোনো শীর্ষবিন্দু নেব। মনে করো এই শীর্ষবিন্দুটা আমি নিলাম, তাহলে এই শীর্ষবিন্দু থেকে, কোন শীর্ষবিন্দু থেকে তার বিপরীত দিকে অবস্থিত বাহুর মধ্যবিন্দু। এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু কোনটা? এটা, এটা না এটা? অবশ্যই এটা। তাহলে এই যে শীর্ষবিন্দু এর বিপরীত বাহু হচ্ছে আমার এইটা। তো এই যে বাহুটা, ওই বাহুর মধ্যবিন্দু হবে আমার কত? আমি মনে করো নাম দিচ্ছি পি, নাম দিলাম পি। তাহলে এই শীর্ষবিন্দু থেকে এই দুটো বাহুর যে মধ্যবিন্দু, তার যে সংযোজক সরলরেখা, এই যে বিপি, এই বিপি হলো কি সংযোজক সরলরেখা। তো এই বিপি কে আমরা কি বলবো? মধ্যমা। বুঝা গেছে? এইবার একটা কথা বলি, তুমি হয়তো ভাবছো এটা হলো বি কোণ থেকে এসি বাহুর উপরে মধ্যমা, কিন্তু আমি বি কোণ থেকে টানবো না। আমি তো বলেছি যে কোনো শীর্ষবিন্দু থেকে। মনে করো কেউ টানলো এ বিন্দু থেকে, তো এ বিন্দু থেকে যদি কেউ টানে, তাহলে এর বিপরীত বাহু কি? বিসি। তাহলে বিসির মধ্যবিন্দু কোনটা? মনে করো এইটা। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে সংযোজক সরলরেখা, তাকে আমরা তাহলে কি বলবো? মনে করো এটা কিউ দিলাম। তাহলে এখানে এ কিউ, এটাও হলো একটা মধ্যমা। এ কিউ এটাও হলো একটা মধ্যমা। আবার মনে করো কেউ বললো না, আমি সি শীর্ষবিন্দু থেকে মধ্যমা টানবো। কার উপরে? না এ বি বাহুর উপরে। তাহলে মনে করো এটা এর মধ্যবিন্দু, তাহলে পি কিউ এটা মনে করো আর। তাহলে পি সি আর এটাও তো একটা মধ্যমা হচ্ছে, সি আর এটাও তো একটা মধ্যমা। তাহলে আমি একটা ত্রিভুজের কটা মধ্যমা পাচ্ছি? 3টে, যেহেতু 3টে শীর্ষবিন্দু আছে বলে তাই। সেই জন্য প্রথম ধর্ম দেখো, একটি ত্রিভুজের মোট 3টি মধ্যমা। তাহলে এটা এই ত্রিভুজের ক্ষেত্রে, বাকি যে দুটো ত্রিভুজ তার ক্ষেত্রেও একই নিয়ম। এটা হচ্ছে আমার মনে করো সমবাহু ত্রিভুজ, যার 3টে বাহু সমান। এটা হলো আমার সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও তাই,
আমি এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর মধ্যবিন্দু পর্যন্ত একটা টানবো, এটা একটা মধ্যমা হবে, এটা মনে করো পি। আবার এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর মধ্যবিন্দুতে একটা টানবো, সেটা মনে করো কিউ। তাহলে এখানে বি পি এবং এ কিউ এই দুটো হচ্ছে মধ্যমা। কেউ মনে করো এখান থেকে মধ্যমা টানলো, তাহলে এটা এখান থেকে গিয়ে এই বাহুর মধ্যবিন্দু যেখানে মিলিত হবে সেটা হবে তার উপরে মধ্যমা, মানে সি আর হলো এ বি বাহুর উপরে মধ্যমা, কোনো প্রবলেম নেই। তাহলে এই যে মধ্যমা তিনটে, প্রত্যেকটা ত্রিভুজে তাহলে কটা করে মধ্যমা থাকছে? তিনটে করে। সেম এখানেও তাই, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এই বাহুর মধ্যবিন্দু এইটা, এই বাহুর মধ্যবিন্দু এইটা, এই বাহুর মধ্যবিন্দু এইটা। তাহলে মধ্যবিন্দু পর্যন্ত সংযোজক সরলরেখা টেনে দাও। তাহলে আমার মধ্যমাটা বোঝা গেল। তাহলে মধ্যমা দেখবে সবসময় ওরা নির্দিষ্ট একটা বিন্দুতে মিলিত হয়, সব সময় তিনটে মধ্যমা সবসময় একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। সেই বিন্দুটা হচ্ছে এমন একটা বিন্দু, খুবই ইম্পর্টেন্ট একটা বিন্দু, যে বিন্দু দিয়ে আমি যদি এই বিন্দুতে পেন্সিল কম্পাস বসিয়ে, এই বিন্দুতে পেন্সিল কম্পাস বসিয়ে যদি ভিতরের একটা বৃত্ত আঁকি, তাহলে সেই বৃত্তটা প্রত্যেকটা বাহুতে টাচ করবে, সেই বৃত্তের পরিধি প্রত্যেকটা বাহুকে টাচ করবে। কিন্তু সেটা থাক, সেটা আমাদের বিষয় নয়। আমাদের যে বিষয়টা হলো সেটা হচ্ছে বিন্দু তিনটে সবসময় একটাই, এমন একটা বিন্দু যে তিনটে মধ্যমা ওই বিন্দুতেই ছেদ করবে, সেই জন্য বলা হয় সমবিন্দু। মধ্যমা তিনটি একই বিন্দুতে মিলিত হয়, তাই এরা সমবিন্দু। লিখে নাও এটা, তাই এরা সমবিন্দু, কারণ তিনটে মধ্যমাই একটা বিন্দুতে মিলিত হয়। আচ্ছা, এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে? হয়তো পরীক্ষায় কোশ্চেন দিল ত্রিভুজের কি তিনটে মধ্যমার দৈর্ঘ্য কি সমান হয়? তার মানে আমি বলতে চাচ্ছি, মনে করো এই ত্রিভুজটার ক্ষেত্রে বিপি একটা মধ্যমা, আর সি একটা মধ্যমা, আর একটা মনে করো এ কিউ এটাও একটা মধ্যমা। তো এই যে তিনটে মধ্যমা আমরা পেলাম, এই তিনটে মধ্যমার দৈর্ঘ্য কি এক হবে? এক হবে? এক হবে না। তার মানে সব সময় মধ্যমা তিনটের দৈর্ঘ্য একই হয় না, কিন্তু এর ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? মনে করো ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, মনে করো এই যে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, মানে এই বাহুও যা, এই বাহুও তাই, এই বাহুও তাই। এক্ষেত্রে কিন্তু মধ্যমা তিনটে একই দৈর্ঘ্য বিশিষ্ট হয়। সব ত্রিভুজের ক্ষেত্রে দৈর্ঘ্য একই হয় না, শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা তিনটে একই দৈর্ঘ্য বিশিষ্ট হয়। লিখে রাখো যে শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা একই দৈর্ঘ্য বিশিষ্ট হয়। তাহলে সি, ধর্মের সিটা লিখে রাখো, এ বি সি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা একই দৈর্ঘ্য বিশিষ্ট। কি বললাম? তাহলে ত্রিভুজ যদি সমবাহু হয়, ত্রিভুজ যদি সমবাহু হয় সেক্ষেত্রেই আমার কি হবে? মধ্যমাটা একই দৈর্ঘ্য বিশিষ্ট হবে, অন্য কোনো ক্ষেত্রে হবে না, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই শুধুমাত্র হবে। তাহলে আপাতত তিনটে ধর্ম বোঝা গেল ত্রিভুজের মধ্যমার। এরপরে নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা। তাহলে আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ত্রিভুজের উচ্চতা। ওকে, এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা। তো বোর্ডে যা আছে আগে তোমরা খাতায় লিখে নাও, তারপরে আমি বোঝাচ্ছি। দেখো কি বলেছে, কোন ত্রিভুজের উচ্চতা বলতে বোঝায় ওই ত্রিভুজের কোন শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে লম্ব দূরত্ব। তাহলে মধ্যমা আর উচ্চতা, ভালো করে শোনো, মধ্যমা আর উচ্চতার মধ্যে তাহলে পার্থক্য কি? মধ্যমা যখন বলা হয়েছে তখন বলা হয়নি যে লম্ব দূরত্ব, মধ্যমা শুধু বলা হয়েছে কি, যে শীর্ষবিন্দু থেকে বিপরীত যে বাহু তার মধ্যবিন্দু পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হচ্ছে মধ্যমা। কিন্তু মনে করো এটাকে যদি আমরা, এই বাহুটাকে আমরা যদি মধ্যমা বলি, এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি, তাহলে এপি যদি আমরা সংযোজক করি তাহলে বলা হবে কি না এপি মধ্যমা। কোন বিন্দু থেকে? এ বিন্দু থেকে। এটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি বলা হয় উচ্চতা তাহলে কি হবে? দেখো বলেছে কোন শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব দূরত্ব, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, লম্ব দূরত্ব।
তাহলে এখান থেকে এটা কি আমার লম্ব হয়েছে? আচ্ছা, লম্ব কখন হয়? যখন কোন একটা সরলরেখার উপরে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো সরলরেখা যদি আঁকি, মনে করো এটা একটা সরলরেখা এবি, তার উপরে যদি একটা সরলরেখা যদি আমরা আঁকি, মনে করো বিসি, এই সিডি মনে করো আঁকলাম, এবং এদের মধ্যে যে কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কি বলবো না সিডি লম্ব চিহ্ন হচ্ছে এরকম, সিডি লম্ব কার উপরে? এবি এর উপরে। এটা লিখে নাও। তাহলে কি আমরা লম্ব বলবো কাকে? এবি বাহুর উপরে সিডি বাহু যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করে, তখন তাকে বলা হবে কি না সিডি লম্ব এবি। সেম এখানে দেখো, এটা কি লম্ব হয়েছে? এটা 90 ডিগ্রি হবে? হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমাকে 90 ডিগ্রি আঁকতে গেলে সবসময় সোজাসুজি নিতে হবে। মানে এই হলো আমার 90 ডিগ্রি। তাহলে এই যে উচ্চতা, এই যে ভূমি থেকে আমি যদি এটাকে ভূমি ধরি, এখান থেকে এইটা যে দূরত্ব, একেই আমরা কি বলবো না উচ্চতা। তাহলে এডি হলো লম্ব কার উপরে? এডি হলো লম্ব কার উপরে? বিসি এর উপরে। তাই এডি হলো উচ্চতা। অসুবিধা নেই তো? ভালো করে দেখো, আমরা কি করলাম, লম্ব উচ্চতা বলতে সবসময় লম্বকেই প্রকাশ করে। তো আমার ওই যে ত্রিভুজটা এবিসি, প্রথম যে ত্রিভুজটা, তার এডি হচ্ছে লম্ব, এ বিন্দু থেকে আমরা টেনেছি, সেই জন্য ওই ত্রিভুজের উচ্চতা হলো কি না এডি। উচ্চতাকে ইংরেজিতে এইচ দিয়ে প্রকাশ করা হয়। এইচ ফর হচ্ছে হাইট। ত্রিভুজের উচ্চতাকে এইচ দিয়ে প্রকাশ করা হয়। লিখে রাখো, ত্রিভুজের উচ্চতাকে এইচ, ছোট হাতের এইচ দিয়ে প্রকাশ করা হয়। একইভাবে মনে করো এই ত্রিভুজটা আমি উচ্চতা আঁকবো, তাহলে জ্যামিতি করার সময় আমরা যদি উচ্চতা আঁকি, কি করে আঁকবো? ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। যখন আমরা ত্রিভুজ পড়বো, তখন আমরা উচ্চতা কি করে আঁকবো? তো আমরা দেখো, পেন্সিল কম্পাসের যে কাঁটা, সেটা এখানে বসাবো, বসিয়ে এর উপরে একটা বৃত্তচাপ আঁকবো। মনে করো এখানে কাঁটাটা বসালাম, বৃত্তচাপ এর উপরে টানবো, কার উপরে? এই বাহুর উপরে। এইভাবে বৃত্তচাপ টানবো, টানলাম। বৃত্তচাপ টানার ফলে দেখো, যে দুটো বিন্দুতে মিলিত হবে, তাহলে মনে করো এখানে একটা বিন্দু মিলিত হচ্ছে পি, এখানে একটা বিন্দুতে মিলিত হচ্ছে মনে করো কিউ। তাহলে এখানে আমি কাঁটা বসালাম, কাঁটা বসে এইভাবে ঘোরালাম, তাহলে এইভাবে একটা বৃত্তচাপ তৈরি হলো, পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। এরপরে কি করব, আবার কাঁটা এখানে বসাবো, এদিকে একটা টানবো, এদিকে একটা টানবো, মানে কিরকম হবে? এরকম আর এরকম, তার মানে এরকম হবে। সেম এদিকে আবার কাঁটা বসাবো, এইভাবে টানবো, মানে এরকম আর এরকম। এই যে ছেদ করবে যেটা, আসলে আমার এটা স্কেল দিয়ে টানা নয়, সেজন্য বেঁকে গিয়েছে। তোমরা যদি স্কেল দিয়ে টানো, পুরো একই বিন্দুতে ছেদ করবে। তাহলে দেখো, এই যে বিন্দুটা আমরা পাচ্ছি, এখানে একটা নাম দিয়ে দাও, ও বিন্দু। তাহলে এই এ ও হলো এই এবিসি ত্রিভুজের কি না উচ্চতা। তা ত্রিভুজ এবিসি এর উচ্চতা কত না এ ও। বোঝা গিয়েছে? ত্রিভুজ এবিসি এর উচ্চতা তাহলে কত? এ ও। তাহলে আমরা কি করে উচ্চতাকে আঁকলাম? প্রথমে এখানে পেন্সিল কম্পাস বসালাম, বসিয়ে যে বাহুর উপরে উচ্চতা থাকবে সেই বাহুতে একটা চাপ টানলাম, সেই চাপ যে দুটো বিন্দুতে মিলিত হয়েছে তার উপরে বসিয়ে দুই দিকে চাপ টানবো, যেভাবে আমরা 90 ডিগ্রি এঁকেছি ছোটবেলায়, সেইভাবে তাহলে আমরা লম্ব টেনে দিলাম। এইবারে এই যে লম্বটা হলো, এইটাই হলো এর আসলে উচ্চতা, এটা আসলে 90 ডিগ্রি, এইটাই হলো এর উচ্চতা। তাহলে উচ্চতার ক্ষেত্রে উচ্চতার ধর্মতে আমরা কি বলতে পারি? একটা ত্রিভুজের তিনটে উচ্চতা হতে পারে। সেম এখানেও একটা উচ্চতা আমরা টানতে পারি, এরকম একটা বৃত্তচাপ এঁকে এদিকে একটা উচ্চতা টানতে পারি। তাহলে মনে করো এটা যদি ও হয়, এটা মনে করো এম দিলাম, এদিক দিয়েও একটা উচ্চতা টানতে পারি। তাহলে উচ্চতাগুলো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, উচ্চতাগুলো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। এই নির্দিষ্ট বিন্দু দিয়ে যাওয়ার ফলে উচ্চতাগুলোকেও আমরা সমবিন্দু বলতে পারি, সমবিন্দু বলতে পারি, উচ্চতাগুলোকেও আমরা সমবিন্দু বলতে পারি। তাহলে মধ্যমা আর উচ্চতার মধ্যে পার্থক্য নিশ্চয়ই বোঝা গেছে। মধ্যমা হলে কি হবে, যে দুটো বাহুর মিডিলে ছেদ করবে, আর উচ্চতা হলে কি হবে, এই বাহুর উপরে লম্ব যেটা হবে সেইটা যে বিন্দুতে ছেদ করবে, সেই শীর্ষবিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত হবে তার উচ্চতা। তাহলে উচ্চতা দেখো সবসময় মধ্যমার থেকে হাইট মানে দৈর্ঘ্যের ক্ষেত্রে কম হয়। মধ্যমা যদি এইটা হয়, তাহলে উচ্চতা হচ্ছে এইটা, তাহলে উচ্চতা কম হচ্ছে না দৈর্ঘ্যের দিক থেকে? কিন্তু একটা ব্যতিক্রম আছে, যদি ত্রিভুজটা সমবাহু হয়, মানে আমি বলতে চাচ্ছি ত্রিভুজটা মনে করো সমবাহু,
যার তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান, তার ক্ষেত্রে উচ্চতা যেটা হবে তার ক্ষেত্রে মধ্যমাও সেটা হবে। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা যা হবে মধ্যমাও তাই হবে। স্টার চিহ্ন দিয়ে লিখে রেখে দাও যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা এবং উচ্চতা একই দৈর্ঘ্য বিশিষ্ট হয়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লিখে রাখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উহার মধ্যমা এবং উচ্চতা একই দৈর্ঘ্য বিশিষ্ট হয়। স্টার চিহ্ন দিয়ে লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে যে ত্রিভুজটা তিনটে বাহু দৈর্ঘ্যই সমান তার উচ্চতা যেটা হবে তার মধ্যমাও সেটা হবে। কোনো প্রবলেম নেই? আশা করি কোনো প্রবলেম নেই। নেক্সট একটা ইম্পর্টেন্ট জিনিস, তো আমরা এই ত্রিভুজের উচ্চতা বার করব কেন, কি কাজে লাগবে ত্রিভুজের উচ্চতা বার করে, তো সেটাতে আসছি। তো মনে করো তোমাকে বললো এই ত্রিভুজ, এই জমিটা মনে করো ত্রিভুজ আকার জমি, এর মধ্যে আমার কতটা জমি আছে, কতটা এলাকা আছে। তো যখন কোনো এলাকার পরিমাপ করবো তখন তাহলে আমরা কি বার করব, ক্ষেত্রফল। আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জেনেছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জেনেছি, এরপরে যেটা আসবো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি লিখে রেখে দাও বক্স করে স্টার চিহ্ন দিয়ে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে উচ্চতা কোথায় কাজে লাগবে বুঝতে পারলে, ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে উচ্চতা কাজে লাগবে। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো আমি এটা ভালো করে আবার বোঝাচ্ছি। হয়তো পরীক্ষায় কোশ্চেন আসলো কোন ত্রিভুজের ভূমি 18 সেমি এবং উচ্চতা 6 সেমি হলে ক্ষেত্রফল কত হবে। তাহলে এটা তোমরা করো, কত হবে, কত হবে সূত্রে বসিয়ে দাও, হাফ গুণ ভূমি কত 18, উচ্চতা কত 6, তাহলে 2 দিয়ে কাটাকুটি যাবে তো 9, 6 9 54। তাহলে উত্তর যেটা আসবে সেটা যেহেতু ক্ষেত্রফল সেজন্য বর্গ সেমিতে আসবে, বর্গ সেমি, ঠিক আছে, বর্গ সেমি। বোঝা গিয়েছে? মনে করো আসলো ভূমি 20 সেমি এবং ক্ষেত্রফল, এটা 2 নম্বর অঙ্ক, 40 বর্গ সেমি, সেমি স্কয়ার হলে উচ্চতা কত। এটা তোমরা নিজেরা করো, এটা বাড়ির কাজ থাকলো। ভূমি 20 সেমি, ক্ষেত্রফল 40 সেমি স্কয়ার, মানে সেমি স্কয়ার মানে বর্গ সেমি হলে উচ্চতা নির্ণয় করো। এটা তোমরা নিজেরা বার করো, এই একই সূত্রকে কাজে লাগিয়ে আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে আপাতত ত্রিভুজের ধর্ম এই পর্যন্তই ছিল। আমরা অনেক কিছু শিখলাম, তোমরা বারবার এটাকে রিভিশন করবে, যা খাতায় লিখলে রিভিশন করবে, না তো মনে থাকবে না। তো এরপরে তোমাদের যে অন্যান্য বই আছে, যেমন মনে করো
এই বইটা খাটুয়ার খাটুয়ার বইটা থেকে প্র্যাকটিস করবে, কিছু এমসিকিউ আছে, এগুলো প্র্যাকটিস করবে। পেজ নাম্বার 191, পেজ নাম্বার খাটুয়ার বইতে পেজ নাম্বার 191, খাটুয়ার যে অঙ্ক বইটা আছে তাতে পেজ নাম্বার 191তে দেখবে অনেকগুলো এমসিকিউ আছে, সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। এবং সত্য মিথ্যা আছে, সেগুলোও চেষ্টা করবে। তারপরে অনেক অনুশীলনী আছে। অনুশীলনী কোনটা? 193 পাতা, পেজ 193তে অনুশীলনী আছে, সব অঙ্ক করতে হবে। না হলে কমেন্ট সেকশনে লিখে বলে দেবে যে কোন অঙ্ক হচ্ছে না, আবার সেগুলো দেখা হবে। ঠিক আছে, আপাতত আজকে এই পর্যন্ত থাক। ধন্যবাদ।